সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে শুরু করেছেন নিয়মিত কার্যক্রম। নির্বাচন কমিশনে চলছে বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি। আজ নিষ্পত্তি হতে পারে ৭০টি আপিল। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনামে ছিলেন। এবার বিস্তারিত। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হোটেল শেরাটনে মতবিনিময় চলছে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করছেন তিনি। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। এই জন্যই আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই না, তার বোনকে ভুয়া মামলায়, ড্রাগের মামলায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তিনি এখন বিএনপির কাণ্ডারি। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে নির্বাচন কমিশনের পরামর্শে রবিবার থেকে উত্তরবঙ্গে তারেক রহমানের ৪ দিনের সফর স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। বুকের তাজা রক্তে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। শুক্রবার বিকাল ৪টার পর হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সন্ধ্যার পর থেকেই পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত ৯টার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আলোচনা হয় নির্বাচনী কৌশল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিন বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের দায়েরকৃত আপিল শুনানি শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া আপিল নিষ্পত্তি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। কমিশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি পরিচালনা করছে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন। এবার নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে মোট ৬৪৫টি। আজ ৭০টি আবেদন নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হওয়া এই কারিগরি প্রশিক্ষণে নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা ও শিক্ষকগণ অংশ নেন। প্রায় ১৫,৩৩,০০০ প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হওয়ায় রিটার্নিং অফিসারদের এই বিপুল পরিমাণ ব্যালট গ্রহণ ও গণনার পদ্ধতি শেখানোর জন্য মক ভোটিং বা ডেমো সেশনের আয়োজন করা হয়। পোস্টাল ব্যালটের ভোটগুলো মূল নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সাধারণ ভোট গণনার সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যোগ করা হবে।
চুয়াডাঙ্গা, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত স্বাভাবিক কার্যক্রম। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় নাকাল ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এদিকে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির মতো ঝরে পড়ে কুয়াশায়, সেই সাথে যোগ হয়েছে ঠান্ডা বাতাস। এতে জবুথবু হয়ে পড়েছে জেলার জনজীবন। হাজার হাজার ফাঁদ উদ্ধার হলেও থামছে না সুন্দরবনের হরিণ শিকারীদের দৌরাত্ম্য। একদিকে তারা অবাধে পাচার করছে মায়াবী হরিণ, অন্যদিকে তাদের পাতা ফাঁদে আটকে মারা যাচ্ছে বাঘসহ অন্যান্য প্রাণী। এতে ক্রমেই কমছে সুন্দরবনের প্রাণীর সংখ্যা। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ। তারপরও থামছে না এই শিকারীদের দৌরাত্ম্য। গেল নভেম্বর ও ডিসেম্বরে পূর্ব সুন্দরবনে চোরা শিকারীদের পাতানো ফাঁদে আটকে পড়া হরিণ সহ অসংখ্য প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। ৪ জানুয়ারি বনের চাঁদপাই রেঞ্জের সুরকির খাল সংলগ্ন এলাকা থেকে ফাঁদে আটকে পড়া একটি বাঘও উদ্ধার করা হয়। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। গত বছরের শেষ ৪ মাসে পূর্ব সুন্দরবন থেকে ৩০,০০০-এর বেশি ফাঁদ উদ্ধার করেছে বনকর্মীরা। স্থানীয়রা বলছে, কেবল চোরা শিকারীদের পাতানো ফাঁদ উদ্ধার করে বন্যপ্রাণী পাচার বন্ধ করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে যারা এই ফাঁদের সাথে জড়িত তাদেরকে আমার মনে হয় যে আইনের আওতায় এনে যদি প্রপার যে শাস্তিটা যদি দেওয়া হয়, তাহলে এই ফাঁদ থেকে মুক্ত পাওয়া যাবে। হরিণ শিকার করে যে চক্রটা খুব শক্তিশালী চক্র, এদের আরও কঠোর আইনের ব্যবস্থা নেওয়া উচিত। বন বিভাগের দাবি, আইনের দুর্বলতায় চোরা শিকারীরা বারবার আটক হয়েও ছাড়া পাচ্ছে দ্রুত সময়ে। যদি আমরা লটাকে এক্সিকিউট করতে পারি লিগ্যাল সেকশনে যারা আছেন, তাহলে এই ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাটা এটা আরও কমে আসবে। এ অবস্থায় বন্যপ্রাণী পাচার ও হত্যা রোধে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শপথ নিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি শপথ নেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পরে ঢাকার মার্কিন দূতাবাস আনন্দ প্রকাশ করেছে। শনিবার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের সাথে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলস কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তিনি উন্মুখ হয়ে আছেন বলেও মন্তব্য করেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না শ্রীলঙ্কায় কোথায় খেলবে বিষয়টির সিদ্ধান্ত দেবে আইসিসি। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করবে না জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী দেবজিৎ শইকিয়া। গত সপ্তাহে দেবজিতের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলা বয়কট করে শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এই নিয়ে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে সরকার ও বিসিবির গার্ড লাইনে যাওয়ায় রাজনৈতিকভাবে দুদেশের সম্পর্কে আরও অবনতি ঘটে। পরবর্তীতে দুদেশের রাজনীতিবিদ, সাবেক ক্রিকেটার, সংগঠকদের নানা মন্তব্যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতির কারণে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলার অনুরোধ জানায় আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেট সংস্থা। অবশ্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে পূর্বের সিদ্ধান্তে অনড় থেকে বোর্ড ভেন্যু পরিবর্তনে আইসিসিকে দ্বিতীয়বার চিঠি দেয়। সেই চিঠির জবাবের অপেক্ষা এখন বিসিবি। এর মাঝে প্রায় ৮ দিন পর মুখ খুলেন মুস্তাফিজ, বিতর্কের নাটের গুরু, বিসিসিআই প্রধান নির্বাহী। এবার বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যুর পরিবর্তনের বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিয়েছেন দেবজিৎ শইকিয়া। ফুটবল প্রসঙ্গ।
22 বছর পর আফ্রিকা কাপ অফ নেশনস কাপে সেমিফাইনালে উঠেছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে 2-0 ব্যবধানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক মরক্কো। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। টানা 8 ম্যাচ জিতেই 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করেছে দেশটি। প্রথমার্ধের 26 মিনিটে কর্নার থেকে আয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াজ। এই টুর্নামেন্টে এই দিয়াজের পঞ্চম গোল। এরপর দ্বিতীয়ার্ধে সেট পিস থেকে বল পেয়ে বাপায়ের শটে দ্বিতীয় গোলটি করেন ইসমাইল সাইবারি। ম্যাচে অদম্য লায়ন ক্যামেরন খুব একটা প্রতিরোধ করতে পারেনি। কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের নেতৃত্বে টানা 25 ম্যাচে অপরাজিত মরক্কো। যদিও নেশনস কাপে দেশটির সাফল্য বলার মতো নয়। 1976 সালে প্রথম ও শেষবার শিরোপা জিতেছে তারা। এছাড়া 2004 সালে রানার্স আপ হয়েছিল। তাছাড়া 2004 সালে শেষবার নেশনস কাপে সেমিফাইনাল খেলেছিল অ্যাটলাস লায়ন্সরা। বুধবার আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে মরক্কো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় একটায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।